জোর করে বিক্রমকে বিষ মেশানো খাবার খাইয়ে প্রতিশোধ নিল বানি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বিক্রম বাড়ির সকলকে বলছে যে যতদিন আপনারা এখানে থাকবেন ততদিন আমার কাজের লোক হয়ে থাকবেন। কথাটা শুনেই তো বাড়ির সকলে চমকে যায়। বিক্রম বাড়ির সকলকে আরও বলছে যে মিস্টার শিবনাথ রায়, আপনি না আমার ড্রাইভার হয়ে থাকবেন, আপনাকে ওই ড্রাইভারের ড্রেসে খুব ভালো মানাবে। আর অনিরুদ্ধ, তুমি হবে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এইসব জুতো পরিষ্কার করা, জামা কাপড় কাচা এইসব করবে আর কি। আর মৌলি, তুমি হবে আমার হাউস ম্যানেজার। কথাটা শুনেই তো মৌলি একটু নিঃশ্বাস ফেলে, বলছে যে থ্যাংক গড, কারোর সন্দেহ হলো না আর আমার বেশি কাজও নেই। আর পিনাকি হবে আমার মালি, ওই মালি যে গার্ডেনে কাজবাজ করবে। আর বানি, আমি শুনেছি নাকি তুমি খুব ভালো রান্না করো, তাই জন্য তুমি হবে আমার রান্নি, আর কিচেনে হেল্প করবে সাথী তোমাকে। প্রতিদিন তুমি আমার পছন্দের সব রান্নাগুলো করবে। অনিরুদ্ধ তো এবার বিক্রমের কথাগুলো শুনে খুব রেগে যায়, বিক্রমকে চিৎকার করে বলছে যে বিক্রম দেব, এই বলে যখনই মারতে যাবে সঙ্গে সঙ্গে তো বানি অনিরুদ্ধকে আটকে নেয়। বিক্রম তো এবার হাসতে হাসতে অনিরুদ্ধকে বলছে, আরে মাথা ঠান্ডা করো, আমি তো তোমাদের আশ্রয় দিচ্ছি, এর থেকে ভালো অফার কিন্তু কখনো পাবে না। বিক্রম তো এবার মনে মনে বলছে, এদের সকলের চোখের সামনে এদের মান সম্মান আমি ধুলোয় মিশিয়ে দেব, আর সেটাই হবে আমার জীবনের সব থেকে বড় জয়। বিক্রম এবার সকলকে বলছে 10 মিনিট মাত্র সময় দিলাম, 10 মিনিটের মধ্যে আপনারা কি সিদ্ধান্ত নিলেন সেটা আমাদের জানিয়ে দেবেন। এই বলেই তো বিক্রম ওখান থেকে চলে যায়। বিক্রম চলে যাওয়ার পর বাড়ির সকলে তো এবার খুব চিন্তায় পড়ে গেছে। দাদু তো এবার সকলকে বলছে যে অসম্ভব, নিজের বাড়িতে অন্যের গোলাম হয়ে থাকার থেকে আমরা গাছতলায় গিয়ে থাকবো। ঈশানীয় তো এবার দাদুকে বলছে, ঠিক বলেছেন বাবা, এইভাবে নিজের বাড়িতে অপমান সহ্য করার থেকে গাছতলায় গিয়ে থাকাই ভালো। হাতি তো এবার সকলকে বলছে, কিন্তু আমরা যাবোটা কোথায়? বাণীর এখন এই অবস্থা, এই অবস্থায় আমরা কোথায় যাব? বাণী তখন সাথীকে বলছে যে আমাদের নিয়ে কাউকে চিন্তা করতে হবে না, বললাম না আমরা ঠিক থাকবো। নয়নতারা তো এবার বাণীকে বলছে, এই যে শুধু নিজেদের চিন্তা করলে হবে, আর বাকিরা সকলে কোথায় থাকবে, বাকিদের কথাও ভাবো। অলি এবার আস্তে আস্তে করে গিয়ে নয়নতারাকে বলছে, আরে বাবা, এখন তো দেখছি তুমি বাণীর ওপর খুব ভরসা করছো গ্র্যান্ড মমি, তুমি কিন্তু আমার গ্র্যান্ড মমি, ঠিক আছে? নয়নতারা তখন মৌলিকে বলছে, হ্যাঁ তোমাকেও তো বিশ্বাস করতে চাই, কিন্তু বিশ্বাস করতে পারি কোথায়? ঠিক তখনই দেখা যাচ্ছে সেখানে কাবেরী চলে আসে। কাবেরী এসেই বলছে যে ভেতরে আসবো। দাদু তখন বলছে, আর আমাদের পারমিশন নেওয়ার কি দরকার আছে, শুনেছো নিশ্চয়ই আমাদের তো এখন নিজেরই বাড়ি নেই। কাবেরী তখন ভেতরে ঢুকে এসে বলছে, হ্যাঁ আমি সেটার বিষয়ে কথা বলতে এসেছি। আসলে আমি চাইছিলাম যে যতদিন না আপনাদের সব কিছু ঠিক হচ্ছে ততদিন আমাদের ফ্ল্যাটে গিয়ে থাকতে পারেন। আসলে তাপসী এই কথাটা বলতো, কিন্তু ও একটু কুণ্ঠাবোধ করছে। সাথী তো এবার রেগে মেগে সরাসরি বলছে যে না, মরে যাব তাও তোমাদের ফ্ল্যাটে গিয়ে কিছুতেই থাকবো না। দাদুও তো এবার কাবেরীকে বলছে, কাবেরী তুমি যে আমাদের এই প্রস্তাবটা দিয়েছো সেটার জন্য ধন্যবাদ, কিন্তু তুমি তো বুঝতেই পারছো যে আমরা কিছুতেই যেতে পারবো না। কাবেরী তো এবার অন্তরাকে বলছে, অন্তরা তাহলে তুই চল, তোর তো এই অবস্থার মধ্যে আমি তোকে এই বাড়িতে রাখতে পারবো না। অন্তরা তখন সরাসরি কাবেরীকে জানায় যে না মা, আমি কিছুতেই সকলকে ছেড়ে যেতে পারবো না। পানি তো এবার অন্তরাকে বলছে, অন্তরা তুমি যাও, তুমি এখন তোমার বাচ্চা আর তোমার সুরক্ষাটা সব থেকে বেশি দরকার। নমিতাও তো এবার অন্তরাকে বোঝাচ্ছে, বলছে অন্তরা তুমি যাও, তুমি গেলে আমি খুশিই হব, তোমাকে আমরা কেউই ভুল বুঝবো না, তুমি যেতে পারো। অন্তরা তো এবার বলছে, তোমরা কি আমাকে তাড়িয়ে দিতে চাইছো? নমিতা তখন অন্তরাকে বলছে, এই দেখো পাগলি মেয়ে আমার, আমাকে ভুল বুঝছো কেন তুমি? নকুল তো এবার অন্তরাকে বোঝাচ্ছে, বলছে যার কাছে গুপ্তধন থাকে তাকে কিন্তু লুকিয়ে লুকিয়েই থাকতে হয়। এই বাবাটার কথা শোনো, যাও তুমি, আমরা কেউ কিচ্ছু মনে করবো না, তুমি যাও নিশ্চিন্তে। সকলে মিলে বোঝানোর পর অন্তরা আর কি করবে, ওর মায়ের সাথে ওখান থেকে চলে যায়। ঈশানী তো এবার সকলকে বলছে যে তাহলে এখন আমরা যাবোটা কোথায়? সাথী তখন ঈশানীকে জানায়, যা কপালে থাকবে সেটাই হবে, চলো সকলে মিলে যাওয়া যাক। এই বলেই সকলে যেই যেতে যাবে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে হাওয়ায় একা একা দরজাটা বন্ধ হয়ে যায়। মানে ভগবানও চাইছে না যে বাড়ির লোকরা বাড়ি ছেড়ে কেউ কোথাও যাক। পানিতে এবার সকলকে বলছে যে আমি বুঝতে পেরেছি যে ভগবান চায় না যে আমরা কেউ এই বাড়ি থেকে বেরোই, তাই জন্যই তো ভগবান দরজাটা বন্ধ করে দিল। অনিরুদ্ধ তো বাণীকে তখন বলছে, বাণী তুমি এসব কি বলছো? সাথীও তো তখন বাণীকে সাপোর্ট করছে, অনিরুদ্ধকে বলছে, হ্যাঁ রে অনিরুদ্ধ, বাণী ঠিকই বলেছে, এটা কিন্তু সম্পূর্ণ ঈশ্বরেরই ইঙ্গিত, বুঝলি তো? পানি তো এবার দাদুর কাছে গেছে, দাদুকে গিয়ে বলছে, দাদু ভাই আমরা এখান থেকে কোথাও যাব না, আমাদের ন্যায্য বিচার না পেলে আমরা এই বাড়ি থেকে কোথাও যাব না, আমরা আমাদের অধিকার ঠিক একদিন না একদিন ফিরে পাবই।
মৌলিতে এবার নাটক করা শুরু করে দিয়েছে। বাণীর কথাটা শুনে সকলকে বলছে, বাহ, এবার আমি সবটা বুঝতে পেরেছি। নয়নতারা তখন বলছে, হ্যাঁ ওই তো বিক্রম দেবের সঙ্গে হাত মিলিয়েছে আর আমাদের অপমান করবার জন্য চেষ্টা করছে। মৌলিতে এবার নাটক করে করে সকলকে বলছে যে হ্যাঁ ও তো নিজে এই বাড়ির কাজের লোক ছিল, তাই ও চাইছে যে আমরা সকলে মিলে ওর মতন কাজের লোক হয়ে যাই, ওর স্ট্যাটাসে নেমে আসি। ঈশানীও তো এবার একটু মৌলির কথায় বেশিই নাচে, তাই জন্য বাণীকে বলছে যে বাণী তুমি নিশ্চয়ই বলবে না যে এখন বিক্রম দেবের কথাগুলো আমাদের মানা উচিত। অনিরুদ্ধ তো এবার মুখ খুলেছে, বলছে হাওয়ায় দরজাটা বন্ধ হয়ে গেছে নাকি ঈশ্বরের লীলায় আমি সেটা জানি না, কিন্তু ময়দান ছেড়ে পালিয়ে যাওয়াটা হচ্ছে কাপুরুষের পরিচয়। আজকে যদি আমরা ময়দান ছেড়ে পালিয়ে যাই তাহলে জিতবেটাকে? ওই বিক্রম দেব। ওর চক্রান্তটাই কিন্তু শেষমেশ সফল হবে। ও আমাদের পরিবারটাকে কি করতে চাইছে? ভেঙে দিতে চাইছে, আমাদের মাথা থেকে ছাদটা কেড়ে নিতে চাইছে, আমাদের বাড়ি থেকে আমাদেরকেই বের করে দিতে চাইছে, আর সেটা আমরা কেন হতে দেব? দাদু তো এবার অনিরুদ্ধ সব কথাটা শুনে বলছে যে হ্যাঁ আমি অনিরুদ্ধর সঙ্গে একমত, ছেড়ে ময়দান থেকে পালানোটা আমাদের একদম সাজে না। ঈশানী তো এবার অবাক, দাদুকে বলছে, বাবা আপনি এসব কি বলছেন? সাথী তখন বলছে যে হ্যাঁ আমরা সকলে একসঙ্গে থাকবো, এখানেই থাকবো, আমরা কেউ ময়দান ছেড়ে যাব না। ঈশানী তো এবার সকলকে বলছে, তোমাদের সকলের কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অপমান সহ্য করব? অনিরুদ্ধ তখন বলছে, হ্যাঁ আমরা হয়তো আজকে এই অপমানটা সহ্য করব, কিন্তু যাতে সেই সম্মানটা কালকে আমরা ফিরিয়ে আনতে পারি। তখনই তো সেখানে বিক্রমদেব আবার চলে আসে। বিক্রমদেব এসে সকলকে বলছে যে না না, ফ্যামিলি ড্রামার মধ্যে আমি একটু এসে ডিস্টার্ব করলাম। স্যার আপনি কি সিদ্ধান্ত নিলেন বলুন আমাকে। ঈশানী তো এবার বিক্রমের কাছে গিয়ে বলছে, আপনার সমস্ত শর্ত আমরা মেনে নিলাম। ঈশানী তো পুরো চমকে যায়। ঈশানী বাণীকে বলছে, বাণী তুমি এটা বলতে পারলে? হ্যাঁ, দাদু তখনই ঈশানীকে বলছে, ঈশানী তুমি বাণীকে বলতে দাও। বিক্রম তখন বাণীকে বলছে, তাহলে পুরো পরিবার রাজি হয়েছে আমার কাজের লোক হিসেবে থাকতে? অনিরুদ্ধ তো এবার বিক্রমকে বলছে, কি জানেন তো, আমরা বরাবরই নিজেদের বাড়ির কাজ নিজেরাই করেছি, তাই জন্য এবারও নিজেদের বাড়ির কাজ নিজেরাই করব, এতে অপমানের কিচ্ছু নেই আমাদের কাছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, বাণী আর অনিরুদ্ধ কি এই বাড়িতে থেকে ঠিক কাজ করেছে নাকি ভুল করেছে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।